মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা। তোমাদের অঙ্ক পরীক্ষা শনিবার, তারপরে সোমবার ইতিহাস পরীক্ষা, তারপর দিন ভূগোল। ভূগোলের আগে ছুটি না থাকার কারণে প্রস্তুতির কিছুটা অংশ সেরে ফেলা যাক। এখন বেশি নয়, কয়েকটা মিনিট সময় দাও। এখন যে শর্ট প্রশ্নগুলো তোমাদের দিচ্ছি তুমি মিলিয়ে নেবে পরীক্ষার পরে, যে এরকম বা এই রিলেটেড প্রশ্ন কিন্তু এসেছে, যেগুলোর সমস্ত প্রশ্নের অ্যান্সার করে আসতে পেরেছ। এই ভিডিওটা ভীষণ ভীষণ উপকারী বলে তখন মনে হবে। আমি তোমাদের খুব বেছে বেছে যেগুলো পরীক্ষায় আসতে পারে সেরকম এমসিকিউ এবং এসএকিউ, এটা প্রথম পর্ব। এখানে নিলাম বহির্জাত প্রক্রিয়া অর্থাৎ নদী, হিমবাহ, বায়ুর কাজ। তারপরে নিলাম বায়ুমণ্ডল অর্থাৎ একদম উষ্ণতা থেকে শুরু করে বৃষ্টিপাত, জলবায়ু অঞ্চল পর্যন্ত। আর নিলাম বায়ুমণ্ডল অর্থাৎ সমুদ্রতরঙ্গ, স্রোত, জোয়ার ভাটা, এই অংশটা। তো এখান থেকে আমরা 100 বেশি প্রশ্ন নিচ্ছি। জাস্ট কিছুটা মিনিট সময় দেবে, আশা করি ভালো রেজাল্ট হবে। আর ইতিহাস পর্ব আমরা হয়তো আজকে সন্ধ্যায় বা কাল সকালে ইতিহাস একটা অংশ সেরে ফেলব। অঙ্কের প্রশ্ন তোমাদের দিতে হবে, মডেল প্রশ্ন, সেসব নিয়ে প্রস্তুতি চলছে। তো আশা করি ভিডিও তোমাদের ভালো। তাহলে তোমাদের জেনে রাখা দরকার বহির্জাত প্রক্রিয়া, এখান থেকে তোমার এমসিকিউ 2টো, এসিকিউ 4টে, বায়ুমণ্ডল থেকে বায়ুমণ্ডল থেকে, অর্থাৎ 6 6 12 2 14 নম্বরের জন্য আমরা প্রস্তুত হচ্ছি। যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় অর্থাৎ ভূমিটা কমে যাচ্ছে, তার মানে সেটা অবরোহণ, নিচ দিকে নেমে যাওয়া। তাহলে যদি এটা বৃদ্ধি হয় তাহলে হবে আরোহণ। আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ, তার মানে যার উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, দেখো এই পলল বেজনির, ঠিক আছে। উল্টো হলে নিশ্চয়ই জানো, ভূমি গঠনের নিম্নলিখিতগুলির কোনটি বহির্জাত প্রক্রিয়ার অন্তর্গত নয়। তার মানে আমার এই তিনটি হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। তাহলে এটি গ্রেড শব্দটি, গ্রেড বা পর্যায়, জিকে গিলবার্ট। আর পর্যায়ন, গ্রেডেশন, এর ধারণা দেন ভূবিজ্ঞানী চেম্বারলিন এবং সেলিসবেরি। এই দুটো মাথায় রাখবে, গ্রেড আর পর্যায়ন। ড্যাশ ড্যাশ ভূপৃষ্ঠ ক্ষয়ের শেষ সীমা, সমুদ্র সমতল ক্ষয়ের শেষ সীমা। পুঞ্জিত ক্ষয়ের মূল শক্তি, পুঞ্জিত ক্ষয়ের মূল শক্তি মাধ্যাকর্ষণ বল। মনে করে এখানে পাহাড় থেকে একটা পাথর ফেটে গড়িয়ে নিচে যাচ্ছে, এটা মাধ্যাকর্ষণ বলের কারণে নিচে চলে যাচ্ছে, এটা হচ্ছে পুঞ্জিত ক্ষয়। আর এই পাথরটা ফেটে চৌচির হয়েছে, ভেঙেছে, গুঁড়ো হয়েছে, এটা মূলত আবহবিকারের ফলে। ক্ষয়সীমা ধারণার প্রবর্তক জে.এস. পাওয়েল। উত্তর ও দক্ষিণ ভারতের নদী গোষ্ঠীর পৃথক করেছে বা প্রধান জলবিভাজিকা ভারতের, সেটা হচ্ছে বিন্ধ্য পর্বত। দুই নদীর মধ্যবর্তী অঞ্চল দোয়াব। দুই নদী মানে এ একটা নদী আর এ একটা নদী, তাহলে এটা দোয়াব। একটি নদীর দুটি পাড়, এ একটা নদীর একটা পাড় আর এই একটা পাড়, তাহলে এই অংশটা হচ্ছে উপত্যকা। পৃথিবীর বৃহত্তম গিরিখাত নেপালের কালীগণ্ডকী বা অন্ধা গলচি। বৃহত্তম ক্যানিয়ন কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। গভীরতম ক্যানিয়ন সাংপো ক্যানিয়ন, ইয়ারলু নদী। এটুকু মাথায় রাখবে। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত শ্যাল্টো অ্যাঞ্জেল কোথায় আছে, কোন দেশে? না ভেনেজুয়েলা। কোন নদীতে? না কারাউকারনি নদীতে। ভারতের উচ্চতম জলপ্রপাত, যেটাই আসুক এইরকম এলে নম্বর সবগুলোতে পাবে। কুঞ্চিকল, যোগের এইগুলো আলাদা নাম, মানে যোগের এই তিনটে নাম যোগ, গেরসোপ্পা আর মহাত্মা গান্ধী। জলপ্রবাহের পরিমাপের একক, এইটা তুমি কমেন্টে আমাকে অ্যান্সারটা জানাবে। নদী খাতের মধ্যে সৃষ্ট ছোট ছোট গর্ত, এটা হচ্ছে কি না মন্থকূপ। বিশ্বের বৃহত্তম খাঁড়ি ওব নদীর খাঁড়ি। ধনুকাকৃতি বদ্বীপের উদাহরণ গঙ্গা, নীলনদ,
হোয়াংহো, মানে তার মানে কি নিম্নদের বদ্বীপ ড্যাশ বদ্বীপের উদাহরণ, এরকম প্রশ্ন হতে পারে। পাখির পা আকৃতির বদ্বীপের উদাহরণ মিসিসিপি মিসৌরির বদ্বীপ। তীক্ষ্ণাগ্র বদ্বীপের উদাহরণ ইতালির তাইবার, স্পেনের রিও অ্যাব্রো, ভারতের সুবর্ণরেখা। তাহলে ভারতের কৃষ্ণা নদীর বদ্বীপ, এটা তুমি বলবে যে কোন কোন বদ্বীপ আকৃতির। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করেন 1987, আর 1989 খ্রিস্টাব্দে সুন্দরবনকে ভারত সরকার বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করেন। বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে। যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম হচ্ছে জলবিভাজিকা। এটা আমরা সালের প্রশ্নগুলো দেখে নিচ্ছি। শুষ্ক অঞ্চলের গিরিখাত নাম হচ্ছে কেনিয়ন। পাখির পায়ের মতো বদ্বীপ মিসিসিপি মিসৌরি। জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ, শুদ্ধ না অশুদ্ধ? জলপ্রপাতের পাদদেশে বলি, তার মানে এটা মন্থকূপ হয় না, এখানে প্রপাতকূপ হয়, তার মানে এটা অশুদ্ধ। ড্যাশ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট মিয়েন্ডার, এটা হচ্ছে মিউন্ড্রস বা বিউক মিয়েন্ড্রস, 800 সালে পড়েছিল। তো তার এটা প্রশ্নটা পেলে এটাও পেয়েছ। সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছিল? হচ্ছে লোহাচড়া। এটা পুঞ্জক্ষয়, এটা আগে বলেছি। আববিকার এটা ক্ষয়ী ভবন আর কি, এটা তার মানে সেটা নগ্নি ভবন। ভারতের উচ্চতম জলপ্রপাত যেটা বললাম এটা এসেছিল। এরপরে আমরা 38-এ এলাম। উচ্চতা হ্রাস পায়, উচ্চতা হ্রাস পায় তার মানে কমছে, অর্থাৎ অবরোহণ। দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমি জলবিভাজিকা, যারা পৃথক করছে দুটি নদীকে। এটা কিউসেক, তার মানে এটা শুদ্ধ। নীল নদীর বদ্বীপের আকৃতি ধৌঙ্গাকৃতি। নদীর কোন বাঁকের কোন দিকে বেশি ক্ষয় ঘটে? অবতল পাড়ের দিকে। ওকে, এরপরে হিমবাহ। হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটল, মানে হিমবাহটা যাচ্ছে এখানে ফাটল হয়েছে, সেই ফাটলের নাম হচ্ছে ক্রেভাস বা হিমদরি। ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন কোথায় রয়েছে? কারাকরমে, হিমালয় নয় কিন্তু। বৃহত্তম উপত্যকা হিমবাহ পৃথিবীর আলাস্কার হুবার্ট। বৃহত্তম পাদদেশীয় হিমবাহ আলাস্কার মালাস্পিনা, দুটোই আলাস্কাতে আছে, একটা পার্বত্য হিমবাহ, একটা পাদদেশীয় হিমবাহ। বৃহত্তম মহাদেশীয় হিমবাহ আন্টার্কটিকার ল্যাম্বার্ট। উচ্চ অক্ষাংশে বা মেরু অঞ্চলে সমুদ্র জলে ভাসমান বৃহৎ বরফের স্তূপকে বলে হিমশৈল। না, হিমশৈল সৃষ্টি হয় সাধারণত মহাদেশীয় হিমবাহ থেকে। হিমদ্রোণীর হিমশিঁড়িতে যে সৃষ্ট হ্রদ তার নাম প্যাটার্নস্টার হ্রদ, অর্থাৎ এটা যদি হিমদ্রোণীর হিমশিঁড়ি হয় তো এখানে যে হ্রদগুলো সৃষ্টি হয় ছোট ছোট তার নাম হচ্ছে প্যাটার্নস্টার হ্রদ। ক্ষুদ্রাকার ও অগভীর ফিয়ার্ড। নরওয়েকে ফিয়র্ডের দেশ আর সুইডেনকে ফিয়ার্ডের দেশ। এটা কি করে মনে রাখবে? একটু খেয়াল, মানে কিছু রেডি করবে, অর্থাৎ কিছু ক্লু রেডি করবে। হিমবাহ দ্বারা পর্বতের পাদদেশের সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমি। এটার ক খ গ গ হিসাবে উত্তর দিবে আমাকে। হ্যাঁ, বহিবিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন দেখে কি বলে? অর্থ হচ্ছে ভ্যালি ট্রেন। হিমবাহের সঞ্চয় কার্যে সৃষ্ট উল্টানো নৌকার মতো ভূমিরূপ ড্রামলিন, যাকে বলা হচ্ছে ডিমের ঝুড়ির মতো ভূমিরূপ এটা। নেক্সট, বহিবিধৌত সমভূমির মাঝে সৃষ্ট গর্ত ক্যাটল। ক্যাটল হ্রদের নিচে সঞ্চিত পলি ভার্ব। ক্যাটল হ্রদের মাঝে ছোট ছোট টিলা, অর্থাৎ দুটি ক্যাটলের মাঝে এই একটা ক্যাটল মাঝখানের এইটা, এটা হচ্ছে নব। হিমবাহ জলধারা বাহিত নুড়ি কাকর বালি ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ আঁকামাখা সলিসেরা এসকার। এটা দুবার হয়েছে, তো এটা পড়ার 1880 এই 18 সালেরটিতে এটা ক্রেভাস। এটা এসেছিল অন্যভাবে, অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়, এটা শুদ্ধ। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ আলাস্কার হুবার্ট।
এরপরে বায়ুর কাজ থেকে শিলাময় মরুভূমি নামে হামাদা, তবে এবছর এই জায়গাটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। পাথুরে মরুভূমি আলজেরিয়ায় রেক, লিবিয়া ও মিশরে সেরির, অস্ট্রেলিয়ায় গিব্রাস নামে পরিচিত। এই তিনটে নাম ভালো করে মনে রাখবে। মরুসমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত অনুচ্চ টিলা, এটা কমেন্টে জানাবে। মাশরুম রক বলা হয় কাকে? গৌরকে। ইয়ারদাং সৃষ্টির ক্ষেত্রে কঠিন ও কোমল শিলা অনুভূমিকভাবে অবস্থান করে, শুদ্ধ না অশুদ্ধ এটা বলবে আমাকে কমেন্টে। ইয়ারদাং সৃষ্টির ক্ষেত্রে, ঠিক আছে। ইয়ারদাং মোরগে ঝুটির মধ্যে দেখতে লাগে, অর্থাৎ যখন শীর্ষদেশটা ক্ষয় পেয়ে যায় তখন তার নাম হচ্ছে নিডল। ইনসেলবার্গ অধিক ক্ষয় পেলে গোলাকার মস্তক ঢিবিতে পরিণত হয়, তখন তাকে বলা হচ্ছে বোন হার্ট। ইনসেলবার্গ ক্ষয় পেয়ে বোল্ডার মানে খুব ছোট ছোট, তখন তার নাম হচ্ছে ক্যাসল কপিজ। অর্থাৎ ইনসেলবার্গ এরকম ছিল, তারপরে এরকম হয়েছে, তারপরে এইরকম হয়েছে, তখন নামগুলো ক্রমশ বদলে গেছে। চলমান বালিয়াড়িগুলিকে থর মরুভূমিকে ধ্রিয়ান বলে। দুটি শিব বালিয়াড়ির মধ্যবর্তী শিলাময়, মানে এটা পাথরেময়, অর্থাৎ এটা শিব মনে করে, এটা শিব, এইখান থেকে বালি উড়ে গেছে, মানে পাথরগুলো এখানে বেরিয়ে এসেছে, এটার নাম হচ্ছে করিডর, যা সাহারায় গাছি নামে পরিচিত। এখানটা দিয়েই কিন্তু উট চলাচল করে, যার নাম হচ্ছে ক্যারাভান। পেডিমেন্ট সৃষ্টি হয় বায়ু এবং ক্ষণস্থায়ী জলধারার ক্ষয় কাজের ফলে। এখানে সঞ্চয় নেই, শুধুমাত্র ক্ষয়। ওয়াদি শব্দের অর্থ শুষ্ক উপত্যকা। উষ্ণ মরু অঞ্চলে লবণাক্ত জলের অস্থায়ী হ্রদ, নাম হচ্ছে প্লায়া। যুক্তরাষ্ট্রের নাম বোলসন, আরও বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত, সেগুলো দেখবে। তো এটা বললাম। বারখান থেকে শিব বালিয়াড়ির সৃষ্টি হয়, শুদ্ধ। কেজরির ফুল ফর্ম এবং তার সদর দপ্তর দুটো দেখে রাখতে হচ্ছে, সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউট। বারখান থেকে শিব বালিয়াড়ির সৃষ্টি হয়, শুদ্ধ। সাহারা মরুভূমি, সাহারার বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত? আর মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড়, ইনসেলবার্গ। মরু অঞ্চলে বায়ুর অবনমন কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়। বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমি, উত্তর লোয়েস। সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদ, নাম হচ্ছে শর্টস। এরপরে আমরা আসি বায়ুমণ্ডল। গ্যাসীয় উপাদানের মধ্যে কোনটির পরিমাণ সব থেকে বেশি? সেটা হচ্ছে নাইট্রোজেন। দ্বিতীয় উপাদানটি হচ্ছে অক্সিজেন। আর পরিমাণ দুটো একটু হিসাব রাখবে, 99%। এরপর হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তর হাইড্রোজেন স্তর, এটা ইম্পর্ট্যান্ট। হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ারের মধ্যবর্তী সীমারেখা টার্বোপজ। বায়ুমণ্ডলের সর্বনিম্ন যে স্তরটিতে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায়, মানে উচ্চতাও বাড়ছে আর তার সঙ্গে টেম্পারেচারও বাড়ছে, সেটা কোন স্তর? সেটা হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার। প্রথম স্তরটিতে হ্রাস পায়, দ্বিতীয় স্তরটিতে বৃদ্ধি পায়। বায়ুমণ্ডলের শীতলতম স্তর মেসোস্ফিয়ার। তাপমাত্রা কত আমাকে বলবে তোমরা, তাপমাত্রা কত? মহাকাশ থেকে ছুটে আসা উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় মেসোস্ফিয়ার স্তরে। বায়ুমণ্ডলের ড্যাশ স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, থার্মোস্ফিয়ার বা অ্যানোস্ফিয়ার। মেরু যদি দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? থার্মোস্ফিয়ারে। বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর এক্সোস্ফিয়ার। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, শুদ্ধ। ওজোন গ্যাসের অস্তিত্বের আবিষ্কারক ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্কোনবি। বায়ুমণ্ডলের ওজোন স্তরের আবিষ্কারক হেনরি বুসন, চার্লস ফেব্রি। ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের এককে কে পরিমাপ করেন? গর্ডন ডবসন, যার কারণে এর এককের নাম হচ্ছে ডবসন একক। ওজোনের সূত্র বলে সংকেত, সূত্র নয়, ওজোন সংকেত কে উদ্ভাবন করেন? J.L. শোরেট। ওজোন গ্রহর বা অবক্ষয়কে প্রথম লক্ষ্য করেন, ওজোন যে ক্ষয় পাচ্ছে সেটা হচ্ছে জেসি ফারম্যানের নেতৃত্বে একদল বিজ্ঞানী। ওজোন স্তরকে কি বলা হয়? না প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। এটা যদি লাইন তুলে প্রশ্ন তাহলে শুদ্ধ। শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র এসি ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে
কি বেরোয় না CFCs, ক্লোরোফ্লোরোকার্বন। দিন ও রাতে তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি উষ্ণ মরু জলবায়ুতে, কারণ দিনের বেলায় খুব উষ্ণতা, রাতের বেলায় প্রায় শীতকাল। বার্ষিক উষ্ণতা সবচেয়ে কম, উল্টোটা, এটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কখন বৃষ্টিপাত হয় না মূলত শীতকালে বৃষ্টিপাত হয়, ঝিরঝিরে বৃষ্টি হয়। পম্পাস তৃণভূমির উপর দিয়ে প্রবাহিত বায়ু, পম্পেরো। ফ্রান্সের রোন নদীর উপত্যকা দিয়ে প্রবাহিত শীতল বায়ু, মিস্ট্রাল। ভূ উষ্ণায়নে কোন গ্যাসের ভূমিকা সর্বাধিক? কার্বন ডাইঅক্সাইড। বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় কোন পদ্ধতিতে? বিকিরণ পদ্ধতিতে। বায়ু প্রবাহের দিক নির্দেশকারী যন্ত্র, বাত পতাকা। বায়ুর শক্তি নির্ণয়কারী যন্ত্র, বিউফোর্ড স্কেল। বায়ুর গতিবেগ মাপার একক, নট। বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে গতিবেগ ড্যাশ পায়, বৃদ্ধি পায়। মিশরে, মানে সিরক্কোর নামটা, মিশরে খামসিন, স্পেনে লেভেজ, লিবিয়ায় ঘিবলি নামে পরিচিত। মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে কি নামে ডাকা হয় না টুইস্টার। বঙ্গোপসাগর আরব সাগরের ক্রান্তীয় ঘূর্ণবাদ সাইক্লোন নামে পরিচিত। যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় তার নাম হচ্ছে হাইগ্রোমিটার। এছাড়া আর্দ্রকুণ্ড ও শুষ্ককুণ্ড থার্মোমিটার। সম্পৃক্ত বা পরিবৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত না 100%। শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে তৈরি হয় ধোঁয়াশা। নাতিশীতোষ্ণ অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়? নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টি বা সীমান্ত বৃষ্টি। নাতিশীতোষ্ণ তৃণভূমি কোন জলবায়ুতে দেখা যায়? স্টেপ জলবায়ুতে বা স্টেপ জলবায়ুতে। এলনিনোর প্রভাব ভারতে বৃষ্টিপাতের পরিমাণ কি হয় না কমে যায়, ফলে খরা দেখা যায়। লানিনার প্রভাবে ভারতে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পায়, ফলে বন্যা দেখা যায়। অর্থাৎ এলনিনোর ঠিক বিপরীত হচ্ছে লানিনা। নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে তাকে বলে চরম আর্দ্রতা। নির্দিষ্ট ওজনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে তাকে বলে বিশেষ আর্দ্রতা। আগেরটা ছিল নির্দিষ্ট আয়তনের, এটা নির্দিষ্ট ওজনের। বায়ুমণ্ডল, এখান থেকে দেখো, সমুদ্র জলের মাত্র 10% উষ্ণ বা বহিঃস্রোত এবং 90% অন্ত বা শীতল স্রোত। অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল থেকে উৎপত্তি লাভ করছে 10%। মেরু উপমেরু অঞ্চল থেকে সৃষ্টি হচ্ছে 90%। উষ্ণ সমুদ্র স্রোত সৃষ্টি হয় নিরক্ষীয় তথা ক্রান্তীয় অঞ্চলে। শীতল স্রোত সৃষ্টি হয় উপমেরু বা মেরু অঞ্চলে। হিমপ্রাচী যদি এমন পড়ে, শীতল লাবাডা স্রোতের রং হচ্ছে সবুজ, উষ্ণ স্রোতের রং হচ্ছে নীল। অর্থাৎ সবুজে স, শীতলে স। শীতল লাবাডা স্রোত ও উষ্ণ উপসাগরের স্রোত মিলিত হয়ে ঘন কুয়াশা ঝড়ঝঞ্ঝার সৃষ্টি করে যে উপকূল অঞ্চল, তার নাম হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ড উপকূল। মগ্নচড়া সর্বাধিক দেখা যায় গ্র্যান্ড ব্যাংক অঞ্চলে। এলনিনোর প্রভাব সর্বাধিক দেখা যায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। মরুভূমির সৃষ্টিতে ভূমিকা গ্রহণ করে। দেখো 3টে প্রশ্ন। কালাহারি সৃষ্টিতে কে? শীতল বেঙ্গুয়ালা। সোনোরান মরুভূমিতে শীতল ক্যালিফোর্নিয়া। আটাকামা মরুভূমিতে হাম্বোল্ট। সাহারা মরুভূমিতে শীতল ক্যানারি। এরা কিন্তু প্রত্যেকেই শীতল স্রোত। চাঁদ, সূর্য পৃথিবী সরলরৈখিক অবস্থান, এটা সূর্য চাঁদ পৃথিবী সিজিকি। প্রতিযোগ অবস্থা, পূর্ণিমা তিথি, প আছে এখানে, প আছে। সংযোগ অবস্থা, অমাবস্যা তিথি, যেদিন সবথেকে বেশি জোয়ার হয় বা জোয়ারের প্রাবল্য সর্বাধিক। কোনো একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান, রাউন্ড ফিগারে এটা আর সূক্ষ্ম হিসাবে এটা। কোনো একটি স্থানে জোয়ার ভাটার সময়ের মধ্যে পার্থক্য 6 ঘন্টা 13 মিনিট যদি এটাকে ধরা হয়। এপোজি অবস্থানে চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব কত? 4,07,000 কিমি। পেরিজি অবস্থানে 3,56,000 কিমি। মরা কোটালার সময় চাঁদ ও পৃথিবীর মধ্যে কি অ্যাঙ্গেলে থাকে না 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এরকম সানাসারির বাঁধ প্রধানত বর্ষাকালে দেখা যায়, যেদিন
বড় জোয়ার থাকে। তো আজকে এই পর্যন্ত, আমরা অন্য সময়ে বাকি অংশটা নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তোমাদের মঙ্গল হোক।